অনেকেরই প্ল্যান থাকে পুরান ঢাকায় একদিন গিয়ে সকালের নাস্তাটা করার। ঠিক এই যারা পরিকল্পনা করছেন তাদের জন্যই আমার আজকের ভিডিওটা। পুরান ঢাকা, আপনারা যে দৃশ্যটা এইমাত্র দেখলেন সেটা ফরাসগঞ্জে, আর এখন আমি ভিক্টর ক্লাসিকে করে বাড্ডা থেকে পুরান ঢাকার দিকে যাচ্ছি। শুধুমাত্র পুরান ঢাকার খাবারই দেখাবো না, আমার এই ভিডিওতে থাকছে পুরান ঢাকার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধরনের ঐতিহ্য, পুরাতন ভবন এবং স্মৃতিময় সব যাত্রা। পুরান ঢাকা যারা পছন্দ করেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। অনেকের কাছেই আমার কাছে অভিযোগ আসে যে পুরান ঢাকা অনেক বেশি কেওটিক, অনেক বেশি জ্যাম, নোংরা, চিপা চাপা, গলিগুচ্ছিতে গিয়ে খাবারটা খাওয়া অনেক মুশকিল। কিন্তু আমি আজকে আপনাদের পুরান ঢাকার একটা ডিফারেন্ট রূপ দেখানোর চেষ্টা করবো, যেটা হচ্ছে একেবারে সকালবেলা নির্মল নির্জলা একটা পুরান ঢাকা। আমি এই মুহূর্তে আছি গ্যান্ডারিয়া, এবং গ্যান্ডারিয়ার কেশব ব্যানার্জি রোডে আমি কিছু নাস্তার দোকান আমি আপনাদের দেখাবো। তবে নাস্তার দোকান দেখানোর আগে এখানকার পরিবেশটা একটু বর্ণনা করি। খুব সুন্দর একটা সকাল। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের ওইখানটায় আমি এদিক দিয়ে ঢুকেছি, এবং এটা হচ্ছে লোহারপুলের যে জায়গাটা, সেই জায়গা থেকে যখন ঢুকছি বাচ্চারা স্কুলে যাচ্ছে, লোকজন দোকানপাট খুলছে। মসজিদ থেকে যারা সকালবেলা ফজরের নামাজ পড়তে বেরিয়েছিলেন তারা মসজিদ থেকে বের হয়ে আশেপাশে মর্নিং ওয়াক করে আস্তে আস্তে নাস্তা করে বাসার দিকে ফিরছেন। এরকম সুন্দর একটা সকালে আমরা এই মুহূর্তে পুরান ঢাকার একটা পরিব্রাজন করছি, এবং খুব চমৎকার একটা অ্যাটমসফিয়ার, খুব সুন্দর। কারণ গতকাল হচ্ছে রাতে বৃষ্টি পড়েছে, এখনো পর্যন্ত রাস্তায় সেই বৃষ্টির ছাপ রয়েছে, এবং সেই বৃষ্টির ছাপের মধ্য দিয়ে সোদা যে ঘ্রাণটা মাটির, সেটা খুব সুন্দরভাবে পাওয়া যাচ্ছে। চলেন কিছু নাস্তার জায়গা ঘুরে আসি এবং দেখে আসি পুরান ঢাকার সেই আদি এবং অকৃত্রিম রূপ, যেটার প্রেমে আমরা বারবার পড়ি। স্বাগতম সবাইকে রায়হানিজম ট্রাভেল এন্ড ফুডের নতুন একটা ব্লগে। আজকে আমরা আসছি গ্যান্ডারিয়ার কিছুক্ষণ রেস্টুরেন্টে, এবং এই কিছুক্ষণ রেস্টুরেন্টটা গ্যান্ডারিয়ার এক সময়কার একটা সাংস্কৃতিক কেন্দ্র বলা চলে। মানে ঢাকা সাংস্কৃতিক কেন্দ্রগুলো মূলত এই যে পুরান ঢাকা কেন্দ্রিক যে সংস্কৃতি, নগর সংস্কৃতি জীবন ছিল, সেই জীবন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে ওই দিকটাই গেছে, মানে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় দিকটাই গিয়েছে। তো যেই সময় হচ্ছে, এটা আমি বলতেছি মুক্তিযুদ্ধের আগের সময়ের কথা বা মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়, সেই সময়ের কবি সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এইখানে এসে এই কিছুক্ষণ রেস্টুরেন্টে এসে আড্ডা দিতেন। এবং এই রেস্টুরেন্টের যিনি ওনার ছিলেন তার সাথে তাদের খুব ভালো সখ্যতা ছিল, যে কারণে তাদের জন্য এই জায়গাটা একটা কমফোর্ট জোন হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘ সময়। এবং এখনো পর্যন্ত এইখানে সকাল এবং সন্ধ্যার নাস্তার জন্য প্রচুর মানুষ ভিড় জমান। কিছুক্ষণ রেস্টুরেন্ট নামটা যেরকম সুন্দর, তাই এইখানে এসে কিছুক্ষণের জন্য মানুষ খাওয়া দাওয়া করার জন্য অনেকেই আসেন। সকালবেলা এক ধরনের আইটেম পাওয়া যায়, আর সন্ধ্যার দিকে ডিফারেন্ট টাইপ অফ আইটেম এখানে পাওয়া যায়। সন্ধ্যার আইটেমগুলো আমি আমার আগের একটা ব্লগে কভার করেছিলাম। চিকেন ফ্রাই, স্যুপ, এই ধরনের আইটেমগুলো পাওয়া যায়। সকালবেলা যেটা পাওয়া যায় মুরগির স্যুপ, ভাজি, ডাল এবং ডিম, এই টাইপের আইটেমগুলো। এখানে একটা বিখ্যাত পায়া ছিল, যদিও আজকে আমরা পায়াটা পাইনি, আশা করি অন্য কোনো দিন পাওয়া যাবে। পায়াটা আমি এর আগে একদিন খেয়েছিলাম। এখানকার পরিবেশটা বেশ চমৎকার। আশেপাশে বেশ কয়েকটা পুরাতন বাড়িঘর আছে, এবং আপনারা যারা পুরান ঢাকা সকালবেলা দেখতে চান তাদের জন্য আমি বলবো যে এটা বেশ দারুণ খাওয়ার ডেস্টিনেশন হতে পারে এই কিছুক্ষণ রেস্টুরেন্ট। পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মানদণ্ড বা ঐতিহাসিক ভ্যালু অনেকটাই নির্ভর করে রেস্টুরেন্টটা কতটা পুরাতন সেইটার উপর ভিত্তি করে। সেদিক থেকে এই কিছুক্ষণ রেস্টুরেন্ট অনেকটাই পাসমার্ক পেয়ে যায়, কারণ এটার বয়স 100 বছর হতে চলছে। এই রেস্টুরেন্টটার খাবারের দামটা উল্লেখযোগ্য, কারণ মোটামুটি আপনি 100 টাকা খরচ করলে এখানে পেট ভরে খেতে পারবেন। যেমন আমি এদিন নিয়েছি সবজি, ডাল, ডিম এবং একটা চিকেন স্যুপ। বেশ ভালো বড় সাইজের একটা চিকেন দেওয়া থাকে এই চিকেন স্যুপটাতে। স্বাদের ব্যাপারে টু বি অনেস্ট খুব আহামরি স্বাদ আমার কাছে লাগেনি, তবে এই সব জায়গায় আমি যখন খেতে যাই স্বাদ আমার কাছে বেশ একটা সেকেন্ডারি ব্যাপার হয়ে থাকে।
কারণ খাবার মোটামুটি কাছাকাছি এইসব রেস্টুরেন্টে, খুব বেশি না, কিন্তু এখানে দামটা খুবই সস্তা এবং একই সাথে এই দোকানটার একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে এবং এখানে হাঁটাহাঁটি করে পুরান ঢাকা পরিব্রাজন করে ফেরার সময় বা ঢোকার সময় এইসব রেস্টুরেন্টে বসে খেতে বেশ ভালোই লাগে। বেশ একটা হিস্ট্রিক্যাল ভ্যালুর সাথে খাবারটা একটা বোনাস হিসেবে দাঁড়ায়। যেমন ধরেন কেশব ব্যানার্জি রোডটাই ধরেন, ওদিকে গ্যান্ডারিয়া থানা, এই পাশে লোহার পুলের যে মোড়টা জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত, এইটুকের মধ্যেই বেশ কয়েকটা ঐতিহাসিক নিদর্শন আছে। একটা বেশ পুরাতন মাজার, যেটা দেখতে খুব সুন্দর, গোলাপি দেয়াল, উপরে কারুকার্য করা, নানা ধরনের আরবি দোয়া এবং বিভিন্ন আয়াত লেখা, ভেতরটায় মাজার এবং এখানে সেজদা দেওয়ার নিষেধ খুব স্পষ্টভাবে লেখা রয়েছে। জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, এক সময়কার ঢাকার সাংস্কৃতিক হাব, এবং এইখান থেকে আপনার পুরান ঢাকা মানে ফরাজগঞ্জটা বেশ কাছে, রিক্সা দিয়ে 20-30 টাকায় আপনারা চলে যেতে পারবেন ফরাজগঞ্জের যে ঘাটটা সেইখানে। একটা দীর্ঘ সময় পর্যন্ত ফরাজগঞ্জ আমার কাছে কেবলই একটা ফুটবল ক্লাব ছিল। এই ফরাজগঞ্জ ফরাসিদের ব্যবসা কেন্দ্র হিসেবে এইখানে এই নামকরণ করা হয়েছে এবং এই জায়গাটা এখনও পর্যন্ত বেশ জমজমাট একটা ব্যবসায়িক হাব হিসেবে প্রতিষ্ঠিত। দুইটা ব্যাপার এখানে আপনার খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে সকালবেলা আপনি খুব সুন্দর একটা হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, খুব ভালোভাবে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু ঠিক নৌকার ঘাটে এখানে ময়লার গাড়িগুলো সারি সারি করে রাখা, সেইখানে বেশ একটা দুর্গন্ধ আসছে, যেটা বুড়িগঙ্গার যে নর্মাল দুর্গন্ধ, স্বাভাবিক দুর্গন্ধ, সেটাকেও ছাপিয়ে যাচ্ছে। বুড়িগঙ্গার ব্যাপারে বলতে হয়, এই নদীটা অনেক মানুষের জন্য লাইফ লাইন এবং সেই লাইফ লাইনটা নদীর মধ্য দিয়ে বয়ে চলে। আপনি এখানে যতই সেতু বানান, প্রতিনিয়ত এখানে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ নৌকা দিয়ে পারাপার হয় সকালবেলা কাজে আসার জন্য এবং কাজ থেকে ফেরার জন্য। তারা কেরানীগঞ্জ, জিঞ্জিরা বিভিন্ন এলাকায় যান বা সেখান থেকে ঢাকার এই পারে এসে খাওয়া দাওয়া করেন, কাজ করেন, কর্মস্থলে যান। এবারে আমি যাচ্ছি সূত্রাপুরের রহিম বিরিয়ানিতে। সকালবেলা বিরিয়ানি, সেটা আবার কেমন বিষয় সেটা একটু দেখে আসি। সকালবেলা বিরিয়ানি এই ব্যাপারটার সাথে আপনি খুব একটা অ্যাকাস্টম না হলেও পুরান ঢাকার মানুষ এই বিষয়ে একটু ভিন্ন মত পোষণ করবে, কারণ এখানে বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে লালবাগের হচ্ছে শাহ সাহেবের বিরিয়ানি আর এই সূত্রাপুরের রহিম বিরিয়ানি সকালবেলা বিক্রি হয় এবং সকালে একটা নির্দিষ্ট সময় কয়েকটা ডেকচি আনা হয়। আজকে শুনছিলাম যে 3 ডেকচি আনা হচ্ছে এবং এই 3 ডেকচি শেষ হয়ে গেলে তারা দোকানের শাটার নামিয়ে এখান থেকে চলে যান। সো এইখানকার যারা বণিক, শ্রমিক, বিভিন্ন পর্যায়ের মানুষজন আছেন, তারা কিন্তু এইখানে এই রহিম বিরিয়ানিতে সকালবেলা বিরিয়ানি খেয়ে দিন শুরু করেন। সবাই যে শুধু পরোটা ডিমবাজি খেয়ে দিন শুরু করেন তা কিন্তু না, এখানে রহিম বিরিয়ানি পাওয়া যায় এবং রহিম বিরিয়ানির দাম হচ্ছে এখন 160 টাকা। লাস্ট যখন আমি আসছিলাম তখন এটার দাম ছিল 150 টাকার মতো। চলেন দেখে আসি বিরিয়ানিটা কেমন এবং কি পরিমাণ রাইস দেওয়া থাকে, কি পরিমাণ মাংস দেওয়া থাকে। এটা কিন্তু খাসির বিরিয়ানি। এই ভিডিওটা যখন করছি তখন সকাল 8টা থেকে 9টা 10-15 বাজে এরকম হতে পারে সর্বোচ্চ। সেই সময়ে বেশ কিছু মানুষ তখনও ছিল। এখানে নাকি ভিড়টা মূলত থাকে 7টা থেকে 8টার মধ্যে। ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াক করে বাসায় ফেরা যারা থাকেন মুসল্লিরা, তারা এখান থেকে খাওয়া দাওয়া করে যান। বিভিন্ন পেশার বিভিন্ন ধর্মের মানুষই এখানে আসেন আসলে। এই হচ্ছে সেই বিখ্যাত রহিম বিরিয়ানি, যেটার দাম হচ্ছে 160 টাকা। এইখানকার একটা নেগেটিভ পয়েন্ট আমার কাছে এবারে মাথায় এসেছে, সেটা হচ্ছে মাংসের সাইজটা বেশ ছোট হয়ে গেছে, কিন্তু মাংসের স্বাদটা আগের মতোই আছে, বিরিয়ানির স্বাদটাও আগের মতোই আছে। খাসির পিসটা একটু আপনাদের দেখাই, কি পরিমাণে ভালো রান্না হয়েছে, যে হাড্ডিটা কীভাবে হাতে চলে এসেছে সেটা দেখলেই বুঝতে পারবেন। এটা বেশ মজাদার ছিল, সফট ছিল মাংসটা, এবং একই সাথে এই মাংসের স্বাদটা, আসলে মাংসের স্বাদ নিয়ে আমার কোনো কমপ্লেনই নাই একেবারে, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, মাংসের সাইজটা বেশ ছোট এবং যে পরিমাণ রাইস দেওয়া হয় শেষ পর্যন্ত রাইসটা খালি খালি খেতে হয়, এইটা আমার কাছে একটা দুঃখের ব্যাপার। এবারে আসেন পুরান ঢাকায় আসলে কি দেখতে আসবেন সকালবেলা এত দূর থেকে, ঐতিহাসিক নিদর্শন কি কি আছে। এটা হচ্ছে সূত্রাপুর জমিদার বাড়ি। সূত্রাপুর জমিদার বাড়ি নামেই পরিচিত। মূলত এটা একটা বণিক বাড়ি ছিল, এক সময়কার হিন্দু একজন বণিক এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এখন এখানে সরকারি হস্তক্ষেপে ফায়ার সার্ভিসের লোকজন থাকেন। এইটা হচ্ছে বিবিকা রওজা। এটা বাংলার শিয়াদের অন্যতম প্রাচীন একটা স্থাপনা, যেখানে তারা প্রার্থনা করে থাকেন। অনেকটা হস্তিনী দালানের মতো, কিন্তু বেশ পুরাতন। এই বাড়িটার সাথে দেশভাগের গল্প জড়িয়ে আছে। এই বাড়িতে এখন যে মুসলিম অ্যাডভোকেট থাকে, তিনি 1947 সালে এখানে এসেছিলেন। তার আগে যিনি ছিলেন, তিনি ছিলেন কলকাতার একজন বণিক। তিনি কলকাতায় চলে গিয়েছেন 1947 সালে, অর্থাৎ দেশভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এই বাড়িটি। তার ঠিক পাশেই রয়েছে একটা বড় বাড়ি, সেটাও বেশ ঐতিহাসিক। একজন পুরাতন হিন্দু বণিক এই বড় বাড়িটি নির্মাণ করেছিলেন, যিনি পরবর্তীতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন
এবং এইখানে এখন টার্নিচার বিক্রি করা হয় নিচতলা দখল করে। সরকারের তেমন কোনো হস্তক্ষেপ নেই। এখানে খুব সুন্দর একটা ছোট মসজিদ রয়েছে হলুদ এবং সবুজ রঙের, যেটা দেখে আমার বেশ ভালো লেগেছে। পুরান ঢাকার এই জীর্ণশীর্ণ বাড়িগুলোর অনেকগুলোই এখন ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও ঐতিহাসিক সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই বাড়িগুলোতে হাত দেওয়া হয়নি। কিছু কিছু বাড়ি নষ্ট করে ফেলা হয়েছে, কিছু কিছু বাড়িতে আড়ত বা গুদাম করা হয়েছে, পেঁয়াজ, চাল, নানা ধরনের আড়ত। এরই মধ্যে কিছু অনেক পুরাতন মন্দির রয়েছে যেগুলো এখনও ইতিহাসের কথা বলে, ইতিহাসের বার্তা দিয়ে যায়। যেমন এই জিউ মন্দিরটি, এটার ভেতরে বেশ কয়েকটা আলাদা আলাদা প্রতিমা রয়েছে এবং এখানে কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চল থেকেই না, শুধুমাত্র বিভিন্ন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা এখানে এসে প্রার্থনা করে থাকেন, পুজো দিয়ে থাকেন। এবং এই জায়গাটা মোটামুটি বিভিন্ন সময়ে বিভিন্ন পূজার কার্যক্রমে ব্যস্ত থাকে, অর্থাৎ 12 মাসে 13 পার্বণ যেটা বলা হয় সেটা এখানে এলে মোটামুটি দেখা যায়। এরপরে আমরা একটা জমিদার বাড়ির একেবারে ভেতরে ঢুকেছিলাম। এটা হচ্ছে কিন্তু সূত্রাপুর জমিদার বাড়ির ভেতরকার দৃশ্য, এই ভবনটা। এরপরে আমরা একটা জমিদার বাড়ির ভেতরে ঢুকেছিলাম, যেটার নাম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেটার ভেতরটা খুবই সুন্দর, খুবই চমৎকার এবং বোঝা যাচ্ছে যে ওয়েল মেনটেইনড, এখনও মানুষ থাকেন এবং খুব সুন্দর একটা কোনায় একদম বাগান বিলাস ফুটে রয়েছে, যেটা এই জায়গাটার সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে। এই জায়গাটা হচ্ছে পুরান ঢাকার সূত্রাপুর থেকে আপনারা যদি লক্ষ্মীবাজারের দিকে হেঁটে যান সেক্ষেত্রে হাতের বায়ে পড়বে। পুরান ঢাকার ভিতরে ভেতরে আপনারা যদি একটু চোখ কান খোলা রেখে ঘোরাঘুরি করেন অনেক ঐতিহাসিক নিদর্শন পাবেন, যে নিদর্শনে এক সময়কার সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার খোঁজ পাওয়া যায়। এবার আমি যাচ্ছি পাটোয়াটুলি। আমার আজকের যাত্রা আমি শেষ করবো একটা ডেজার্ট আইটেম দিয়ে। পাটোয়াটুলির সেই বিখ্যাত নিউ শাহি দিল্লি সুইট মিটসের নাম পরিবর্তন করা হয়েছে, সেটার নাম এখন আল রিজিক হোটেল। এটা অবস্থিত পাটোয়াটুলির দিল্লি প্লাজা। আপনারা গুগল লোকেশনে যদি দিল্লি প্লাজা লেখেন সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড এই রেস্টুরেন্টে ঢুকে যাবেন। সকালবেলা এখানে বেশ ভিড় ছিল এবং এইটা কিন্তু প্রায় 10টা সোয়া 10টার দিকের ভিডিও। এই সময়ে প্রচুর মানুষ ছিল এখানে, নাস্তা করতে এসেছেন তারা। এবং সেইখানে এসে আমি এই গাজরের হালুয়াটা অর্ডার করলাম। এই গাজরের হালুয়ার দাম হচ্ছে 40 টাকা। এটা খেতে খুবই সুস্বাদু। এছাড়াও এখানে হরেক রকমের নাস্তা আইটেম রয়েছে, কিন্তু এই গাজরের হালুয়াটা আসলে আনবিটেবল। তবে আমার ভুল যেটা হয়েছে, আমি একটা গাজরের হালুয়া পার্সেল লিরার জন্য নিয়ে এসেছিলাম, সেটা বাসায় আনার পর দেখি যে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা লেগেছে আমার পুরান ঢাকা থেকে বাড্ডায় আসতে। এই সময়ের মধ্যে গরমে বা ভাপে জিনিসটা থেকে একটা গন্ধ এসেছে। সো আমরা বাসায় এসে আমরা ওটা খেতে পারিনি। ধন্যবাদ সবাইকে। অন্য সময় ফিরবো অন্য কোনো গল্প নিয়ে। পুরান ঢাকার সকালের নাস্তার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবেন। নতুন কোনো সাজেশন থাকলে সেটাও দিবেন। এবং একই সাথে আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করবেন। অন্যদেরকেও রেকমেন্ড করতে পারেন যারা খাবার ভালোবাসে, ঘুরতে পছন্দ করে বিভিন্ন জায়গায়। শুধুমাত্র যে ঘোরা বলতে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হবে তা না, আপনার বাড়ির আশেপাশে কী আছে সেই ছোট ছোট জিনিসগুলো যদি ফুটিয়ে তুলতে পারি আমি, আমার কাছে এই ব্যাপারটাই খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।